হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে উপস্থিত হয়েছি ফিজিক্সের আরও একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের ক্লাস 9-এর জন্যই ফোর্সের পার্ট 3 নিয়ে আমরা কথা বলবো। এখন মজার ব্যাপার হচ্ছে আজকে নতুন লাইট লাগানো হয়েছে এই জায়গায়, লাইটিং সেট আপটা নতুন, তো আশা করি তোমাদের জন্য ভিশনটা ক্লিয়ার হবে। কোনো এক্সট্রা এখানে লাইট থাকবে না, যেটা আমাদের অন্য কিছু দিয়ে ঢেকে রাখতে হচ্ছে কিছু। আমরা সম্পূর্ণ বোর্ডটা ইউজ করতে পারবো। সাথে হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে আমার অনেক গরম লাগবে, তো প্লিজ একটু কোঅপারেট করো। যদি আমার ভয়েস লো হয়ে যায় সমস্যা নেই। তো চলো শুরু করা যাক। ও হ্যাঁ, তো আজকে কী কী পড়ানো হবে সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে যে আজকে পড়ানো হবে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, যেটা আমরা প্রমাণ করব নিউটনের তৃতীয় সূত্র থেকে। নিউটনের তৃতীয় সূত্র দিয়ে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি প্রমাণ করব, যেটা সম্পর্কে তোমাদের বইয়ে কিন্তু আলোচনা করা নাই। তোমাদের শুধু সূত্রটা লিখে দিয়েছে, ওটা কোথা থেকে আসছে না আসছে কিছু বলা নাই। আমরা সেটা দেখব। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তোমাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এরপর কি বাকি থাকবে, পরে কোনো পার্ট থাকবে নাকি। সেটা হচ্ছে ক্লাস পার্ট 4 থাকবে, সেখানে শুধু মহাকর্ষ বল নিয়েই আলোচনা হবে। এবং মহাকর্ষ বল নিয়ে আলোচনা করতে করতে তোমাদের মনে হতে পারে যে ঘর্ষণ বল বাদ গেল। ঘর্ষণ বল নিয়ে আমি বিশেষ কোনো কথা বলবো না এই ভিডিওর মধ্যে, এই পার্টগুলোর মধ্যে। কারণ হচ্ছে যে এটার জন্য আমার আলাদা একটা প্লে লিস্ট আছে, যেখানে হচ্ছে 9 থেকে পুরো 12 পর্যন্ত সবগুলো তোমার কি বলে ঘর্ষণ বলে ম্যাথ করানো আছে। যত একদম নিচু লেভেল থেকে একদম উপরের পর্যন্ত ওইখানে আলোচনা করা আছে। ওইটা দেখে তোমরা বুঝবে, নিজের বইটা পড়ে তারপরে ওইখান থেকে শুরু করলে তোমাদের জন্য ব্যাপারটা ইজিয়ার হবে। তো চলো এখন শুরু করা যাক। আমরা নিউটনের তৃতীয় সূত্রটা দেখবো, সেখান থেকে কী কী আনা যায় দেখা যায়। তো নিউটনের সূত্রটা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আর ইংলিশে যদি বলতে যাই, এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। তো এটা দিয়ে আসলে আমরা বোঝাচ্ছিটা কি, যে এই জিনিসটা তোমরা অলরেডি জানো যে আমরা যখন কি করি, যে তুমি যখন তোমার ফ্রেন্ডের পিঠে একটা জোরে কিল দিবা, সে কী করবে, তোমাকেও সে আর একটা কিল দিবে, অথবা আর থেকে বড় কিছু তুমি আশা করতে পারো। ভয়ের কিছু নেই, টিট ফর ট্যাক্ট। তো যাই হোক, কথা সেটা না, কথা হচ্ছে যে আমি যখনই এই দেয়ালে আঘাত করতেছি, এই বোর্ডে আঘাত করতেছি, এই বোর্ডও আমাকে একটা অপোজিট ফোর্স আমাকে ব্যাক করতেছে, তাই তো? এটা যে কোনো কিছুর জন্য হয়, তুমি যদি দেয়ালে আঘাত করো সেটার জন্য সত্যি, আবার তুমি যখন হাঁটা চলাফেরা করো সেখানেও এই জিনিসগুলো কাজ করে। আর এই নিউটনের এই তৃতীয় সূত্রের উপর বেস করেই কিন্তু রকেট উন্নয়নের কাজগুলো করা হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ কথা, বোঝা যাচ্ছে। এখন এই টার্মটা থেকে আমরা মূলত বল নিয়ে কাজ করতেছি, যেহেতু এই চ্যাপ্টারে আমরা শুধু বলের জন্য এই সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়াটার কথা বলবো। নর্মালি যে ফোর্সটা দেওয়া হবে সেটা হচ্ছে এজেন্ট কর্তৃক দেওয়া ফোর্স। আমি যে ফোর্সটা দিচ্ছি সেটা হচ্ছে এজেন্ট যে ফোর্সটা দিচ্ছে সেটা, আর যে ফোর্সটা আমি ফেরত পাচ্ছি সেটাকে বলবো আমরা হচ্ছে রিস্টেশনারি ফোর্স বা প্রত্যায়নী বল। তো এই প্রত্যায়নী বল বা রিস্টেশনারি ফোর্সটা আসলে কীরকম হয় বললো, সূত্র অনুযায়ী আমরা একটা কথা বলতে পারি যে ধরো দুইটা বল ছিল এই জায়গায়, এখানে একটা বল ছিল, এখানে আর একটা বল ছিল। এই বল দুইটা কি করছে, ওর ভর ধরো হচ্ছে m1, ওর ভর হচ্ছে m2। এই বলটা যদি ওকে ধাক্কা দেয়, ওরা ধরো একজন আরেকজনকে ধাক্কা দিল, তাহলে এখানে নিশ্চয়ই একটা টাচিং পয়েন্ট তৈরি হবে, একটা স্পর্শক তৈরি হবে, একটা স্পর্শ বিন্দু তৈরি হবে। তো চলো এইটাকে এখানে স্পর্শ করাই দিই, তাহলে দেখতে হবে এইরকম জিনিসটা অনেকটা। তাহলে এই যে দুইটা এখন পাশাপাশি লেগে গেছে, এখন এই জিনিসটা ওকে বল প্রয়োগ করতেছে। m1 বস্তু কর্তৃক বা প্রথম বস্তু কর্তৃক এই m2 এর উপরে প্রযুক্ত বল কত হবে, ধরলাম এর ওপর প্রযুক্ত বল F1। এখন কি বললো, যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তার মানে দ্বিতীয় বস্তুটা প্রথম বস্তুকে আরও একটা ফোর্স ব্যাক করবে। সেই ফোর্সটা আমরা দ্বিতীয় বস্তুর জন্য ফোর্সটাকে আমরা লিখলাম এই দিক বরাবর, হবে হচ্ছে F2। এখন নিউটন বলছে যে এই ফোর্স দুইটা কি হবে, সমান এবং বিপরীতমুখী। তার মানে ও যদি ওকে 10 নিউটন বল প্রয়োগ করে থাকে, তাহলে দ্বিতীয় বস্তু প্রথম বস্তুকে 10 নিউটন বলই প্রয়োগ করবে। তাহলে আমি বলতে পারি যে মানের বিচারে F1 সমান F2। এখন কাহিনী হচ্ছে যে কথা এখানেই শেষ না, এখান থেকে নিউটন আরও একটা কাজ করে বলে গেছে যে বলটা বিপরীতমুখী, তাই তো? যদি বিপরীতমুখী হয় সেটা কিন্তু আমরা চিত্র থেকে বুঝতেছি। তুমি দেয়ালে যেই বেগে, তুমি দেয়ালে যখন আঘাত করো বা আমি বোর্ডে যখন আঘাত করি, আমি আঘাত করি কোন দিকে, বোর্ডের ভিতরের দিকে আঘাত করতেছি, এবং আমি ফোর্সটা অনুভব করতেছি কোন দিকে, এমন মনে হচ্ছে যে বোর্ড থেকে কেউ আমাকে বাইরের দিকে আঘাত করতেছে এই মুঠে। তার মানে হচ্ছে আমি যেদিকে আঘাত করি, বোর্ড আমাকে উল্টো দিকে আঘাত করে। তার মানে এই ফোর্সের মান একই হলে তাদের দিক ভিন্ন। দিক যদি ভিন্ন হয়, সেই জিনিসটাকে আমরা প্রকাশ করি দিক ভিন্ন, বা দিক হচ্ছে অপোজিট বা 180 ডিগ্রি ঘুরে আছে, তখন ওই জিনিসটাকে একটা মাইনাস চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়, মাইনাস। তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাই F1 ইকুয়ালস মাইনাস F2। এই দুইটার মান সেম, কিন্তু এটা দিক ভিন্ন হওয়ার জন্য মাইনাস বলতেছি, অন্য কোনো কারণে এটাকে মাইনাস বলার জন্য। তাহলে এখান থেকে নিউটনের তৃতীয় সূত্র আপাতত এটাই ছিল, এর মধ্যে আরও আহামরি কিছু নাই।
কিছু জিনিসপত্র আছে, যেমন কিছু উদাহরণ দেখতে হবে যে এই জিনিসগুলো কীভাবে আসলে সমান এবং বিপরীতমুখী হচ্ছে। সেটার জন্য দেখো, আমি যখন দাঁড়িয়ে থাকি, এটা গত দিনই দেখানো হয়েছে যে আমি যখন পার্ট 2-এ তোমরা এটা দেখছো, আমি যখন দাঁড়িয়ে থাকি আমি সরাসরি নিচের দিকে কী পরিমাণ বল প্রয়োগ করি, এমজি পরিমাণ বল আমি হচ্ছে ফ্লোরে প্রয়োগ করতেছি, সেই একই পরিমাণ বল ফ্লোরও আমাকে উপরের দিকে প্রয়োগ করে। এটাকে বলা হয় রিস্টেশনারি ফোর্স, বা হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়, বা এটা রিস্টেশনারি ফোর্স। এবং আমি যেহেতু এখানে স্থির অবস্থা থাকি এবং সমান এবং বিপরীতমুখী, বোঝা যাচ্ছে আর সমান এমজি মানের বিচারে। যদি তুমি দিকের বিচারে বলো তাহলে হচ্ছে এখানে একটা মাইনাস হবে, তাই তো? কিন্তু মানের যদি শুধু মানের কথা বলো তাহলে আর ইকুয়ালস এমজি, আর কিছু না। আচ্ছা, এই তো এই ছোট্ট উদাহরণটা ছিল। আরও কিছু উদাহরণ তুমি তোমার বইয়েই পাবে। আমরা হচ্ছে এখান থেকে এবার চেষ্টা করি যে তৃতীয় এই জিনিসটা ব্যবহার করি আমরা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিটা প্রমাণ করতে পারি নাকি দেখা যাক। তো এখানে আমি আসলে একটা কেস আন্দাজ করে নিছি, যে আন্দাজ করে নিইনি আসলে জিনিসগুলো, ঘটনাটা কীভাবে ঘটে। যে দুইটা বস্তু ছিল, প্রথমে তারা কোনো একটা দ্রুতি নিয়ে চলতেছিল। এটা হচ্ছে প্রথম ঘটনা। তারা হচ্ছে চলতেছিল দুইজন পাশাপাশি, তারপরে তাদের মধ্যে হঠাৎ সংঘর্ষ হয়, তারপরে তারা নতুন একটা বেগ নিয়ে চলতে শুরু করে। আচ্ছা, তো বস্তুগুলো একটু নামকরণ করে ফেলি। প্রথম বস্তুটা হচ্ছে M1, এটা হবে M2, তাহলে এটাও দেখা যাচ্ছে এটা M1, এটা আমার M2, M1, M2। প্রথমে বস্তুগুলো একই আদিবেগ নিয়ে চলতেছিল বললাম, ধরে নিলাম যে এই দিক বা ডান দিক বরাবর হচ্ছে পজিটিভ ধরে নিয়ে, এদিক বরাবর পজিটিভ ধরে নিয়ে আমি বলতেছি যে এদিক বরাবর ওর জন্য আদিবেগ হবে U1, ওর জন্য হবে U2। এই দিকগুলা যে এখন U2টা কিন্তু এই দিকেও হতে পারে, U2 এদিকেও হতে পারে, কিন্তু এটার দিক তখন কী হবে, আমি যেহেতু বলছি ওই দিকে পজিটিভ, তার মানে হচ্ছে যে যদি ওইটা আসল দিকটা এদিকে হয় তার মানে মান একই থাকবে, সামনে একটা মাইনাস চিহ্ন চলে আসবে, আর কিছুই না। তাহলে U2 চলে আসলো। আর এটার জন্য এখানে তো কিছু হচ্ছে না, এখানে তো কোনো ওদের বেগ নেই, ওরা হচ্ছে একটা নর্মাল একটা, ওরা তো এখন পরস্পর সংঘর্ষে লিপ্ত আছে, সংঘর্ষের পরে ওরা নতুন একটা বেগ প্রাপ্ত হবে। ধরলাম বেগ প্রাপ্ত হওয়ার পর এই দিক বরাবর ওদের একজনের বেগ হলো V1। আচ্ছা, ওইটা দেখা যাচ্ছে না এখানে, এইদিকে V1 আর এইদিকে এটাকে দেখালাম আমি V2। এবারও দেখা যাচ্ছে আমি দুই পাশে ওইটাকে পজিটিভ বলে দিছি। নর্মাল কেসে এমন জিনিস হবে না, যদি পরস্পর দুইটা জিনিস পরপর এরকম ধাক্কা খাওয়া দেখা যায় যে ওরা হচ্ছে দুই পাশে চলে যায়। যেমন ধরো এই দুইটা মার্কার পরস্পর দুজন একই দিকে যাচ্ছিল, যদি পিছনের জনের এর যদি বেগ বেশি হয়, যদি সবুজটার বেগ বেশি হয়, সবুজটা কালোটাকে আঘাত করবে, তারপরে কি হবে, দুজন কি একই দিকে যাবে না, দুজন আসলে আবার অন্যদিকে যেতে থাকবে। এখন দেখা যাচ্ছে যে এই দিকে যাচ্ছিল, তারপরে আবার এইদিকে যাচ্ছে, এইভাবে যেতে যেতে এমন হচ্ছে, তার মানে হচ্ছে কালোটা সামনে যাচ্ছিল, সামনেই যাচ্ছে আরো, আর সবুজটা সামনের দিকে যেতে যেতে আবার পিছনে যাওয়া শুরু করলো, কিন্তু আমি সবগুলোই দেখো ওই পাশটাকে পজিটিভ বলছি। তার মানে হচ্ছে যদি তোমার বেগ এইদিকে বুঝাইতে হয়, যদি এইদিকে বেগ বুঝাইতে হয়, তাহলে তুমি হচ্ছে নেগেটিভ সাইন ইউজ করবা, আর কিছুই না। তো এই দিকগুলোকে আমি পজিটিভ ধরে নিয়েছি, অ্যান্সার হিসেবে আমার নেগেটিভ আসলে তখন আমি বুঝতে পারবো যে আমার ঘটনা কী হয়েছে। এবার একটা জিনিস খেয়াল করো, এইখানে কি ঘটনা ঘটছে। এইখানে তো আসলে পুরো সময়টার মধ্যে বেগের পরিবর্তনের ঘটনাটা ঘটছে, এবং এই বেগের পরিবর্তন বা এদের মধ্যে যে সংঘর্ষ হলো, একজন আরেকজনকে যে বল প্রয়োগ করলো, ওরা কিন্তু যখন এখানে ছিল, যখন দুইজন আলাদা আলাদাভাবে চলতেছিল, তখন কিন্তু একজন আরেকজনকে বল প্রয়োগ করে নাই, ওরা কেবলমাত্র সংঘর্ষের সময় একজন আরেকজনের সাথে বল প্রয়োগ করছে। তাহলে প্রযুক্ত বলের জন্য বা হচ্ছে ক্রিয়ারত সংঘর্ষের জন্য সময় কতখানি হবে, সময়টা আমি ধরে নিলাম টি, যে ওদের মধ্যে টি সেকেন্ড ধরে সংঘর্ষ হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুইটা, এবং একটা জিনিস খেয়াল করো যে দুইটা বস্তুর ভর ডিফারেন্ট বলে দিয়েছি আমি, M1 M2 আলাদা, U1 U2 আলাদা। যদি U1 U2 সমান হয়, দুজন যদি শুরুতে আলাদা থাকে, ওরা কখনোই একজন আরেকজনকে টাচ করবে না। দুজন একই বেগে সামনে আগাচ্ছে, কখনোই ওরা হচ্ছে টাচ করবে না। নিশ্চয়ই একজনের বেগ, যেমন পিছনের জনের বেগ একটু বেশি হতে হবে, অথবা দুজন মুখোমুখি সংঘর্ষ হবে, এরকম হতে পারে। দুজনের বেগ কখনোই সেম হবে না। যদি সেম বেগ হয়, যদি দিক এবং মান একই হয়, ওরা কখনোই একজন আরেকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হবে না। আচ্ছা, আদিবেগের কাহিনী এটা হলে, জিরো হলে আলাদা কথা, জিরো ছাড়া অন্য কেসের জন্য এটা। তারপরে দেখা গেল যে ওদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষের মধ্যে ওদের মধ্যে আসলে ওদের মধ্যে বেগের পরিবর্তনের ঘটনাটা ঘটতেছে, কারণ এই সময়ের মধ্যেই কারণ একজন আরেকজনকে ফোর্স দিতেছে। এই সময়টার জন্য সময় হচ্ছে টি সময় ধরে, এবং টি সময়টা খেয়াল করো, বস্তুগুলোর ভর দুইটা আলাদা ছিল, বস্তু দুইটার আদিবেগ আলাদা ছিল, বস্তু দুইটা দেখা গেছে শেষ বেগও আলাদা আসতেছে দুইটা, কিন্তু একটা মাত্র জিনিস সেম, সেটা হচ্ছে ওদের মধ্যে ক্রিয়ারত সময়।
বলও কিন্তু আলাদা, বলের মান একই কিন্তু বলের কিন্তু দিক ভিন্ন, কিন্তু একটা জিনিস ওদের মধ্যে সেম, সেটা হচ্ছে টাইম। তাহলে টাইমের জন্য সেজন্য আমি T1 T2 দিয়ে আলাদা করে লিখি না, আমি শুধুমাত্র T1 বলছি, T1ও বলিনি, T2ও বলিনি। তাহলে বোঝা যাচ্ছে যে ওদের মধ্যকার বলগুলো সমান, দিক বিপরীতমুখী, কিন্তু ওদের জন্য প্রয়োজনীয় সময়টা সেম। এই কথাটা একটু লিখি। নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে F1 ইকুয়ালস F2, সামনে একটা মাইনাসটা কেন, কারণ দিক বিপরীতমুখী বলতেছিলাম। তাহলে এই দিক বরাবর আমি এটাকে বলতে পারি F1, আর এই দিক বরাবর যে বলটা যাচ্ছিল সেটা হবে আমার জন্য F2, তাই তো? এবং এটার জন্য সময় কিন্তু সেম। এখন একটা কাজ করা যাক, যে F1 বলতে আসলে কি বোঝানো হয়, প্রথম বস্তুর জন্য ভর এবং ত্বরণ, অথবা প্রথম বস্তুর জন্য আমরা তো একটা জিনিস জানি যে আসলে জিনিসটা কি ছিল, যে ভর গুণ ত্বরণ, আমরা যে F ইকুয়ালস এম এর সূত্রটা পাইছিলাম, F ইকুয়ালস এম এ পাইছিলাম আমরা, এম এ কে ভাঙায় লিখে আমরা পাইছিলাম আসলে mb মাইনাস mu বাই টি। তার মানে ভরবেগের পরিবর্তনের হার মানেই ছিল আসলে প্রযুক্ত বল, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে প্রথম বস্তুর জন্য যদি এখানে F1 বলি, প্রথম বস্তুর জন্য F1 হয়, তাহলে প্রথম বস্তুর জন্য M1 হবে, A1 হবে, তাহলে এইটা হবে, এমন হবে, বুঝছি? প্রথম বস্তুর জন্য সবকিছু, তাই সবকিছুকে 1 দিয়ে লিখলাম, কিন্তু টি কে কিন্তু আমি 1 দিলাম না, তার কারণ হচ্ছে টি দুইটা বস্তুর জন্যই সেম। তাহলে আমাকে যদি বলে এবার F2 কত হবে, F2 কিন্তু একই জিনিস হবে, M2 হবে, A2 হবে। এটাকে লেখা লাগবে আমাকে M2 V2 মাইনাস M2 U2 বাই টি, তাই তো? এই দুইটার মান এখন এখানে বসাই। এই দুইটার মান বসাইলে যেটা পাওয়া যায়, বা এবার আমি F1 এর মান বসাবো, M1 V1 মাইনাস M1 U1 ভাগ হবে আমার টি দিয়ে, আর এই পাশে থাকবে একটা মাইনাস চিহ্ন, তারপরে F2। F2টা কি ছিল আমার, M2 V2 মাইনাস M2 U2, নিচে হচ্ছে টি দিয়ে ভাগ। এখন দেখা যাচ্ছে উভয় পাশে তোমার উভয় পাশে হরে বা ডিনোমিনেটরে তোমার হচ্ছে টি আছে। একটা কাজ করি, ডিনোমিনেটরটাকে আমি দুই পাশে গুণ করে দিই, তাহলে হচ্ছে এই বড় বড় টি দিয়ে ভাগ গুণ হয়ে গেলে আমার এই পাশে থাকবে কি, M1 V1 মাইনাস M1 U1 ইকুয়ালস, দেখো এখানে যে একটা মাইনাস চিহ্ন ছিল না, মাইনাস চিহ্ন, এই যে মাইনাস চিহ্ন, এটা কাজ করা যায় না, মাইনাস যদি আমি উপরে গুণ করে দিই এই জিনিসটা উল্টায় যাবে, বুঝি? এই জিনিসটা উল্টায় যাবে, তাহলে এটাকে উল্টায় দিয়ে আমি লিখতে পারি M2 U2 মাইনাস M2 V2। এবার একটা কারসাজি করতে হবে। এবার আমি একটা জিনিস খেয়াল করি, তো এখানে হচ্ছে আছে প্রথম বস্তুর জন্য আদি ভরবেগ, এটা হচ্ছে প্রথম বস্তুর জন্য শেষ ভরবেগ, প্রথম বস্তুর জন্য আদি ভরবেগ, দ্বিতীয় বস্তুর জন্য আদি ভরবেগ, দ্বিতীয় বস্তুর জন্য শেষ ভরবেগ। একটা কাজ করি, আমি হচ্ছে সবগুলো আদি ভরবেগকে এক পাশে আনি, তাহলে এইখানে দেখা যাচ্ছে একটা আদি ভরবেগ আছে, আর এই পাশে একটা আদি ভরবেগ আছে। এই আদি ভরবেগটাকে আমি প্রথমে ওই পাশে লিখব সমীকরণের, তাহলে আমার আগে থেকেই আছে M2 U2, আর এটাকে যদি আমি এই পাশে আনি তাহলে এখানে একটা প্লাস চিহ্ন হবে, M1 U1। দেখো এটা দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, প্রথম বস্তুর আদি ভরবেগ, তাই তো? আর এই পাশে তাহলে এবার শেষ ভরবেগগুলোকে বসাই। আমার আগে থেকেই আছে প্রথম বস্তুর শেষ ভরবেগ M1 V1, তারপরে এইটা এনে মাইনাস আকারে আছে, এটাকে এই পাশে আনলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস আবার হবে M2 V2, তাই তো? এটাকে এখন সাজায় গুছায় কি লেখা আছে একটু লিখি, এই লাইনটা মুছে দিলাম। এটাকে সাজায় গুছায় আমি ফাইনাল লাইন আনতে পারি এরকম, বা এবার দেখো ডান পক্ষটাকে আমি আগে লিখতেছি এবং প্রথম বস্তুর আদি ভরবেগটাকে আগে লিখি, তাহলে M1 U1 প্লাস M2 U2, তারপরে এই পাশে হলো আমার M1 V1 প্লাস M2 V2। এই তো আমার জন্য ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র এটাই। এটা কেন ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সেটা একটু খেয়াল করি। এটা এই জন্য, দেখো তো এখানে আছে বলা হয়েছে আদি অবস্থায় প্রথম বস্তুর আদি ভরবেগ, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, প্রথম বস্তুর শেষ ভরবেগ, দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ। তার মানে সমীকরণের ডান পক্ষে
পুরোটাই হচ্ছে শেষ ভরবেগ এবং সমীকরণের বাম পক্ষে পুরোটাই হচ্ছে আদি ভরবেগ। এবং খেয়াল করো তো, বাম পক্ষে আছে তোমার কি বলা যায়, বাম পক্ষে যেহেতু দুইটাই আদি ভরবেগ, আমি বলতে পারি বস্তুদ্বয়ের আদি ভরবেগের সমষ্টি বা মোট আদি ভরবেগ, যেহেতু দুইটা বস্তু নিয়ে আমি কাজ করতেছি, ওদের দুইজনের ভরবেগের সমষ্টি বা মোট ভরবেগ বা হচ্ছে মোট আদি ভরবেগ, এই জিনিসটাই তো। তাহলে এই জিনিসটা তারা আসলে বোঝানো হয় আদি ভরবেগগুলোর সমষ্টি। আদি ভরবেগের সমষ্টি, এখানে লিখতে পারো তুমি বস্তুগুলোর আদি ভরবেগের সমষ্টি দেওয়া আছে। আর এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি, এইটাকে বলা যায় বস্তুগুলোর শেষ ভরবেগের সমষ্টি। বস্তুগুলোর শেষ ভরবেগের সমষ্টি, বস্তুগুলোর শেষ ভরবেগের সমষ্টি। বস্তুগুলোর আদি ভরবেগের সমষ্টি হচ্ছে বস্তুগুলোর শেষ ভরবেগের সমষ্টি। এখানে একটা জিনিস তোমাদের মাথায় প্রশ্ন আসা উচিত যে আমি কেন বলতেছি বস্তুগুলোর, বস্তুদ্বয়ের কেন না? এখানে তো আমি দুইটা বস্তু নিয়ে কথা বলছি, তাহলে কেন আমি বস্তুগুলোর বললাম, বস্তুদ্বয়ের বলতে পারতাম? এটার কারণ হচ্ছে শুধুমাত্র দুইটা বস্তু না, আমি যদি তিনটা বস্তু নিয়েও কাজ করি, চারটা বস্তু নিয়েও কাজ করি, ঘটনা সেম থাকবে। পুরো ঘটনার মধ্যে সিস্টেমের আদি অবস্থায় বস্তুগুলোর যতগুলো বস্তু আছে সবার ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে বস্তুগুলোর টোটাল ভরবেগের সমষ্টির সমানই হবে। এটার স্টেটমেন্টটা হবে এরকম যে সংঘর্ষের আগে এবং পরে বস্তুগুলোর মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে সংঘর্ষের আগে এবং পরে বস্তুগুলোর মোট ভরবেগের পরিবর্তন হয় না। এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে তোমাকে যদি এখন আচ্ছা, ক্যামেরা আমাদের সাথে একটু প্রতারণা করছে, কোনো সমস্যা নেই, এটা গ্র্যাভিটির সমস্যা, এরকম হতেই পারে হঠাৎ করে। তো চলো দেখা যাক। এখন এই লাস্টে যে লাইনটা লিখলাম এটার উপর ভিত্তি করে আসলে আমি যদি এখন বলতে চাই যে তোমার কি বলে যে তিনটা বস্তু নিয়ে যদি তুমি কাজ করতে, তোমার সংঘর্ষ যদি তিনটা বস্তুর মধ্যে হইতো, তাহলে তার সূত্রটা কেমন হইতো? বলা হয়েছে যে বস্তুর আগে এবং পরে ভরবেগ দ্বয় সমষ্টির সমান থাকবে। আবার এখানেও দেখো বস্তুগুলোর আদি ভরবেগ দ্বয় সমষ্টি, তার মানে তিনটা বস্তু হলে, দেখো তিনটা বস্তু হলে খুব সহজভাবে তুমি বলতে পারো, যদি তুমি তিনটা বস্তু নিতা সেটা হবে m1 u1, প্রথম বস্তুর আদি ভরবেগ, দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ, তৃতীয় বস্তুর আদি ভরবেগ, এরকম। এটা সমান হবে সংঘর্ষের পরের অংশটা, ওর শেষ ভরবেগগুলো সমানই হবে। তাহলে প্রথম বস্তুর শেষ ভরবেগ, দ্বিতীয় বস্তুর শেষ ভরবেগ প্লাস তৃতীয় বস্তুর শেষ ভরবেগ। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে তোমাকে দিকগুলো মাথায় রাখতে হবে। তোমার যদি অ্যান্সারের মধ্যে কোনো একটা নেগেটিভ চলে আসে, তাহলে তোমাকে বুঝতে হবে যে তুমি যেই দিকটাকে ধনাত্মক ধরছো তার বিপরীত দিকটা হচ্ছে আসলে বেগের দিক হবে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এবং তোমার মনে হতে পারে যে সবগুলো কিন্তু আসলে আমরা একই দিকে ধরছি, তাই মনে হয় যে আসলে যে একই দিকে হবে না, কি হবে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে মাথায় যে যদি বেগের দিক ঋণাত্মক আসে তাহলেই হচ্ছে তুমি কেবলমাত্র কাজ করতে পারবা এগুলোকে নিয়ে, যে উল্টো দিকে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই পুরো সংঘর্ষটা কিন্তু একই সরল লেখায় হইতে হবে। যদি তোমার একই সরল লেখার মধ্যে সংঘর্ষ না হয় তাহলে কিন্তু তুমি এগুলো ব্যবহার করতে পারবে না। তখন হচ্ছে তোমাকে এক্স অক্ষ বরাবর কীভাবে কত কত প্রকারের ভরবেগ আছে, ওয়াই অক্ষ বরাবর কী কী ভরবেগ আছে, সবগুলো নিয়ে কাজ করতে হবে। তারপরে তুমি সিদ্ধান্ত নিতে পারবা যে আসলে বেগগুলো কোন দিকে যাচ্ছে, কোন বস্তু কোন দিকে যাচ্ছে। এবং তোমার আপাতত তোমাদের এই উপরের সূত্রটা দিয়ে কোনো ম্যাথগুলো আসে, সেখানে তোমাকে দেখানো হয় প্রথম বস্তুর আদি বেগগুলো দেওয়া থেকে তোমাকে হচ্ছে দ্বিতীয় অবস্থায় তোমার হচ্ছে একটার বেগ দেওয়া থেকে তোমাকে লাস্টের বেগটা বের করতে হয় আর কি, মানে দ্বিতীয় বস্তুর শেষ ভর। নর্মালি তোমাকে দ্বিতীয় বস্তুর শেষ বেগটা বের করতে হয়, ভরগুলো আগে দেওয়া থাকে। তো ওগুলো হচ্ছে আমরা ম্যাথমেটিক্যাল যে অ্যানালাইসিস, সেটা হচ্ছে আমরা লাস্টের পার্টে, ওটা নিয়ে আলাদা একটা ভিডিও থাকবে,
যেটা আমার আপাতত করার ইচ্ছে না। আমি শুধু আপাতত কনসেপ্টগুলো নিয়ে কাজ করতেছি। কনসেপ্টগুলোর ভিডিও বানানো শেষ হলে আমি হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারে ম্যাথমেটিক্সগুলো নিয়ে একটু কাজ করব। এটা হচ্ছে আমাদের ভরবেগের সংরক্ষণ সূত্র গেল, যেটা হচ্ছে আমি তৃতীয় অংশটাও কিন্তু দেখাই ফেলছি যে তোমার যদি তিনটে বস্তু নিয়ে কাজ করতে হয় তাহলে কি হবে। আর একটা ব্যাপার, এখানে তোমার বইয়ের সাথে সাথে গতিশক্তি সংরক্ষণশীলতার একটা কথা বলা আছে। গতিশক্তি মানে যে হাফ এমভি স্কোয়ার, এটা কিন্তু তোমার বই বলা আছে, কিন্তু এই হাফ এমভি স্কোয়ার কেন গতিশক্তি সেটা কিন্তু বলা নাই। সেটা হচ্ছে আমি হচ্ছে চেষ্টা করব অধ্যায় 4-এ দেখানোর জন্য। অধ্যায় 4-এ আমি হচ্ছে গতিশক্তি সংরক্ষণশীলতার সূত্রটা দেখাবো। আপাতত এই চ্যাপ্টারের এইখানেই শেষ। আর হচ্ছে আমাদের ফোর্সের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স নিয়ে একটা ভিডিও হবে, সেটা হচ্ছে আমাদের পার্ট 5-এ। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। একটা ছোট্ট থ্যাঙ্কস লিখে ফেলি, বোর্ডটা পরে মুছতেছি। তো থ্যাঙ্কস সবাইকে, অল দ্য বেস্ট।